বর্তমান প্রধানমন্ত্রী তার অবস্থা দুর্বল। তার অবস্থা দুর্বল এবং নাড়াচাড়া দিলে তিনি তার অবস্থান ধরে রাখতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এবং যদি অন্য কেউ নাড়াচাড়া দেয়, এই যে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিবে, এটা বিএনপির খোদ ভারতপন্থী লোকেরাই চাইবে না। এবং প্রধানমন্ত্রীর জন্য তারা থ্রেট বলে আমি মনে করি। রয়ের যাবতীয় ভূমিকা নিয়ে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট নয়। যে কারণে রয়ের ব্যাপারে বাংলাদেশের মানুষের অ্যালার্জি আছে। এই তাদের ব্যাপারে ভালো ধারণা করতে পারছেন না তাদের কাজের কারণে। তারা বাংলাদেশের যেকোনো বিষয়ে নাক গলান এবং যেটা ওই যে কাজী মনিরুজ্জামান ভাই যে কথাটা বললেন, যে বিভিন্ন জায়গায় আমরাও যখন বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার হয়েছি বা আমাদের বিভিন্ন ভাইয়েরা যখন বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছে, এটা স্পষ্ট মানে প্রমাণ হয়ে গেছে যে ভারত আমাদের উপর একটা মারাত্মক প্রভাব ফেলে এবং মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বাংলাদেশের আরো বড়, বড় কিছু কিলিং এর পেছনে একটা মানে যা দেখা যায় তার পিছনে একটা শক্তি আছে। সেক্ষেত্রেও কিন্তু রয়ের কথা চলে আসে বিভিন্ন সময়। তো এই জায়গাগুলা যদি আমরা আলোচনা পর্যালোচনা করি, আমি আমার আজকের বিষয়ের পাশাপাশি আরেকটা বিষয়কে খুব সিরিয়াসলি বলতে চাই এবং সেটা জামাত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে। জামাত ইসলামী সম্পর্কে বিএনপির মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে খুব কম কথা আসে এরকম উল্টাপাল্টা। তবে অনেকের থেকে এই কথাগুলা মানে কি বলে যে, যে কথাগুলো আসা উচিত না, এমন কথা আসে। আসলে বর্তমান যিনি প্রধান বিরোধী দলীয় নেতা যিনি আছেন, তিনি কিন্তু একজন জনদরদী মানুষ, মানবিক নেতা। এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তবতা। এবং যখন তিনি বিরোধী দলীয় নেতা হওয়ার কথা না, সেই পর্যায়ে ছিলেন না, তখনও কিন্তু তিনি এরকম অগণিত কাজ জনস্বার্থে করে দেখিয়েছেন। প্র্যাকটিক্যালি তিনি মানবিক নেতা। যাই হোক, তো আমরা যে বিষয়টা এখন এই মুহূর্তের জন্য যেটা মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনাকে বাংলাদেশ ধরে রাখতে হবে। এবং এই ক্ষেত্রে বিরোধী দল যথেষ্ট হেল্পফুল। ২-৪ শব্দ দিয়ে বিরোধী দলের বিরোধিতা করার, সমালোচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানে সরকারের রাজনীতিতে তো অনেকেই অনেক কথা বলবে। অনেকে অনেক কথা বলবে। কিছু কথা আসবে। কিন্তু আমি যেটা বলতে চাই, যেহেতু ভারত ভারতের আমাদের দেশের আলেম হত্যা, খুনের সাথে, গুমের সাথে, বড়, বড় আমাদের দেশ ধ্বংসের বড়, বড় কাজগুলোর সাথে যেহেতু জড়িত, তাহলে রয়ের প্রধান আশাটা এটাকে স্বাভাবিকভাবে দেশের মানুষ নেবে না। এটা খুব স্বাভাবিক। এই জায়গায় আমি সবার আগে ফোকাস করতে বলব যে ব্যাপারটাতে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিরাপত্তা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা। আমরা দেখতে পাচ্ছি দলের লোকেরা চুরি, ডাকাতি, রাহাজানি এমন কোন আকাম কুকাম নাই প্রতিদিন। একটা হচ্ছে একটা বড় দলের ২-৪ টা বিষয় নেগেটিভ সামনে আসবেই। এটা খুব স্বাভাবিক। এটাকে আমি অস্বাভাবিকভাবে নিচ্ছি না। এটা খুব স্বাভাবিক। এটা ইসলামী দলেও আসতে পারে। যেমন গত কদিন আগে একজন ঘটনা একটা হইছে না? এটা নিয়ে অনেক পর্যালোচনা হইছে না? হতেই পারে। কিন্তু আমি বড় দাগে প্রধানমন্ত্রীর কোন ধরনের অনৈতিক কার্যকলাপ আমাদের চোখে এখনো বড় দাগে পড়েনি। সেই জায়গায় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিবে, এটা বিএনপির খোদ ভারতপন্থী লোকেরাই চাইবে না। এবং প্রধানমন্ত্রীর জন্য তারা থ্রেট বলে আমি মনে করি। সেই জায়গায় আসার পরে আরো নতুন কোন পরিকল্পনা, আরো কি করা হলো, এই ব্যাপারগুলো আমাদের চোখের সামনে আসা দরকার। বরং এরকম যেকোনো দেশের গোয়েন্দা বাহিনীর যদি প্রধান আসে বা গোয়েন্দাদের কেউ আসে, আমার মনে হয় সরকার এটা একেবারে মানে ভালোভাবে একেবারে মিডিয়া কভারেজ করা দরকার। তার প্রতিটা কার্যক্রম, তার প্রতিটা পদক্ষেপ, তার প্রতিটা প্রোগ্রাম এটা আমাদের জনগণের সামনে নিয়ে আসা দরকার। অন্যথায় দেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং স্পেশালি বাংলাদেশের এই ৫৫ বছরে যত, যত বড়, বড় ক্ষতিকারক যত কিছু ঘটেছে, এটা আলেম ওলামার থেকে গুরুত্বপূর্ণ আলেমদেরকে খুন করা, গুরুত্বপূর্ণ নেতাদেরকে খুন করা, প্রতিটা ঘটনার সাথে কিন্তু ভারতের সম্পর্ক আছে। সেই জায়গায় আমি স্পেশালি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে সরকারকে খুব সিরিয়াসলি দেখার জন্য আমি অনুরোধ করব। দ্বিতীয় কথা হলো, আমি এই পর্যায়ে এসে এই যে রয়ের সফর বলেন আর যা বলেন, আমরা যদি আমাদের গোড়া ঠিক রাখতে না পারি ভাই, তাহলে আমাদেরকে তো অন্যরা ভাসিয়ে নিবে, এটাই স্বাভাবিক। এই জায়গায় আমি বলবো প্রধানমন্ত্রীকে এই নিজের দলকে গুছানোর জন্য, এই যে বর্তমান ছাত্রদল গত সপ্তাহে যে ঘটনা ঘটলো, পরবর্তীতে আলহামদুলিল্লাহ একটা সুন্দর মীমাংসা হয়েছে। এখানে শিবির তাদের নিজের দলীয় কর্মসূচি, ওখানে গিয়ে হামলা করে বসে। এখানে কর্মসূচি, ওখানে গিয়ে হামলা করে বসে। বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি, সেখানে গিয়ে হামলা করে বসে। এই যে ব্যাপারগুলো চাপাবাজি যদি আমরা করে এখন ছাত্রদলের পক্ষে বলি, হ্যাঁ বলতে পারবো। কিন্তু বিনা উস্কানিতে কি প্রয়োজন ছিল? ছাত্র সমাজ কি তোমাদের ব্যাপারে ভালো আইডিয়া নিবে, ভালো ধারণা করবে? প্রধানমন্ত্রী তাদের লাগাম টেনে ধরা দরকার, যেন প্রধানমন্ত্রীর উপরে বিরোধী দলের যে আস্থাটা আছে, দেশবাসীর যে আস্থাটা আছে, সে আস্থাটা যেন হারিয়ে না যায়। এই ছোটখাটো ব্যাপারগুলো যেমন আলহামদুলিল্লাহ একটা মীমাংসা হয়েছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা জায়গায় রাজনৈতিক আদর্শ থাকবে আলাদা, কিন্তু ঐক্য, জাতীয় চেতনাটা আমাদের এক থাকতে হবে।
তাহলে আমাদের এরকম অন্য কোনো গোয়েন্দা সংস্থা আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই যে আরেকটা ব্যাপার যেমন দেখেন মনিরুজ্জামান ভাই বলছে প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য একটি গোষ্ঠী এই বলছে সেই বলছে ভারতের কাছে। তো এটা প্রধানমন্ত্রীর দোষ। প্রধানমন্ত্রী তিনি তখন কেন বলছে যে এটা আমার হাতে নেই? তিনি কেন জাতির সামনে পরিষ্কার করতে পারলেন না? আমরা জাতি তো তাকে রিসিভ করার জন্য প্রস্তুত। তিনি যদি জাতির সামনে এটা পরিষ্কার করতে না পারেন যে কার কাছে তার হাত পা বাঁধা, তখন তো এই কথাগুলো আসবে। এরপরে গত কদিন আগে মিছিল করেছে কে বা কারা? দর্শক তারেক জবাব দেয়। তো তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী যিনি তিনি তো বলেছিলেন রামিসা হত্যার বিচার করবে ১ মাসের মধ্যে। এখন তো ২ মাস পার হয়ে গেছে। কই বিচার তো হলো না। তারপরে তার দলের লোকেরা এই যে ধর্ষণ, তারপরে ফ্যামিলি কার্ডের জন্য দর্শন, আরো ওই মানে অহরহ ঘটনা। আমি এগুলা নিয়ে আজকে কথা বলতে চাই না। এজন্য আমি ডকুমেন্টারি আমি বসিনি। আমার হাতে আমার ফোনে অসংখ্য গণিত ডকুমেন্টস আছে। এই যে ব্যাপারগুলো, এই বিশৃঙ্খলাগুলো মাননীয় প্রধানমন্ত্রী যদি এগুলা লাগাম টেনে না ধরেন, তাহলে তো দেশের মানুষ তাদের উপর যে আস্থা রেখেছে, সে আস্থা হারাবে। আরেকটা ব্যাপার মনিরুজ্জামান ভাই বললেন যে জুলাই সনদ আমরা অক্ষরে, অক্ষরে বাস্তবায়ন করব। আপনাদের কাটটা ঠিক। আপনাদের কি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ঠিক নাকি আপনার কথা ঠিক? আমি কাটটা মানব। একেক মন্ত্রী একেক কথা বলতেছেন। কারটা সত্য? এটা যদি সত্য হয় তাইলে আপনারা সংস্কার কমিশনের আপনারা সেই শপথ আপনারা কেন পড়লেন না? একই জায়গা থেকেই তো গেজেট হয়েছে, একই জায়গা থেকেই তো আইন হয়েছে, একই নির্বাচনেই তো আমরা ভোট দিয়েছি। একটা বৈধ আরেকটা অবৈধ কেন হবে? এই যে জায়গাগুলো আপনারা জনগণের হতাশার জায়গা মানে সৃষ্টি করেছেন। আপনারা মানুষকে মানে হাইকোর্ট দেখিয়েছেন। আপনারা মানুষের যে ভালোবাসার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা সেটা আপনারা ভেঙে দিয়েছেন। তাহলে ভবিষ্যতে আইন আদালতের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা থাকবে না। এমনিতেই তো আপনারা যেভাবে বিভিন্ন জায়গায় আজকেও দেখলাম এই যে বিদ্যুৎ অফিসে ভাঙচুর করেছে। কারা করেছে? আবার আজকে আরেক জায়গায় দেখলাম যে বিদ্যুৎ অফিসের লোকজন ইয়ার কাছে বিদ্যুৎ অফিসের লোকজন থানার কাছে সহযোগিতা চেয়েছে। মাছরাঙা টিভিতে দেখলাম একটু আগে। এই যে মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি হস্তক্ষেপ করার মানুষের যে মানসিকতা তৈরি হয়ে গেছে কেন? মানুষ বিচার পাচ্ছে না। এইজন্য এই জায়গাগুলাকে প্রধানমন্ত্রীকে স্পেশালি নজর দিতে হবে। স্পেশালি নজর না দিলে মানুষের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে এই জাতীয় অনৈক্য তৈরি হবে এবং এই থেকে শুরু করে আরো যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের এজেন্ট পুঁতে রেখেছে তাদের মাধ্যমে দেশের ক্ষতি করার জন্য চেষ্টা করবে। এজন্য আমার মনে হয় আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমাদের এক থাকতে হবে। যেমন আজকে এই যে দেখেন জুলাই সনদ যে অক্ষরে, অক্ষরে মানবেন বলছে, জুলাই সনদের আলোকে যদি আমরা চিন্তা করতাম তাইলে এখন রাষ্ট্রপতির ভোট যে কাউকে দিতে পারত। কিন্তু না, এখন কি বললেন আমাদের প্রধান সরকারি দলীয় হুইপ কি বললেন? যে না, যদি তিনি রাষ্ট্র সরকারের বাহিরে কাউকে যদি ভোট দেয় তাহলে তার এমপিত্ব থাকবে না। তো এইটা কেমন গণতন্ত্র? তাইলে আর ভোটের কি দরকার আছে বলেন? এটা কেমন গণতন্ত্র আর এই ভোটের দরকারটা কি আছে? তাহলে সরকারে যারা যখন থাকে তাদের রাষ্ট্রপতি হয়ে যাবে। তাহলে ভোটের তো দরকার নাই। এটা দল ঠিক করবে। এটার ভোটাভুটির দরকার নাই। এটার নমিনেশন পেপারের দরকার নাই। এটা কোনো কিছুর দরকার নাই তো। তাহলে এগুলো হচ্ছে গতানুগতিক একটা ফাজলামি। আমাদের এই কারেকশন গুলা করতে হবে। এই কারেকশন গুলা করার জন্য জুলাই সনদের বাস্তবায়ন লাগবে। কিন্তু আপনারা এখনো পর্যন্ত বুড়ো আঙুল দেখাচ্ছেন। এই বুড়ো আঙুল দেখাচ্ছেন এখনো তো মানুষ কেবল জুলাই আন্দোলন করে মানুষ তো কেবল ২ বছর গেল। মানুষ এখনো সেভাবে নড়ে চড়ে বসেনি। আপনারা ঘাটতারামি শুরু করলে ভাই, আপনি একটু আগে যে কথা বললেন যে আগের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, যার ব্যাপারে একেবারে সকল স্তরের লোকজনের ভক্তি, দোয়া, ভালোবাসা আছে। যে তার থেকে শক্তিশালী আপনি বললেন কিছুটা। না, মোটেও না, মোটেও না। আগের যেই কোন সরকারের চাইতে বর্তমান প্রধানমন্ত্রী তার অবস্থা দুর্বল। তার অবস্থা দুর্বল এবং নাড়াচাড়া দিলে তিনি তার অবস্থান ধরে রাখতে পারবেন না। এটাই হচ্ছে বাস্তবতা। এবং যদি অন্য কেউ নাড়াচাড়া দেয়, এই যে আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। আপনি কি মনে করেন আওয়ামী লীগের তো গুন্ডা কোন দলে আছে? কোথায় আছে? মনিরুজ্জামান ভাই খুশিতে হাসলে অসুবিধা নাই। কিন্তু আপনি টিটকারি হাসলে হাসতে পারেন। আপনি ক্ষমতা গেলে মানুষের তো আকল জ্ঞান কাজ করে কম। ক্ষমতা গেলে মানুষ মনে করে সবটা আমার। চারদিকে স্লোগান শোনা যায় তো। কারণ স্লোগান শুনলে আর মাথা ঠিক থাকে না। এখন ভাই স্লোগান যারা আপনাদের চারপাশে দিচ্ছে সবাই আপনাদের এটা মনে করার কোনো সুযোগ নেই। আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। আমরা 100% এই জনসম্মুখে বলছি আমরা বিএনপির প্রতিটা ভালো কাজের প্রশংসা করব। আমরা তো মাননীয় প্রধানমন্ত্রীর অনেক ব্যাপারে প্রশংসা করি। আমি আমার খুতবায়, আমার মাহফিলে বিভিন্ন জায়গায় আমি প্রধানমন্ত্রীর প্রশংসা করি, অনেক কথা বলি। তো আবার যেটা সমালোচনা করার সেটা সমালোচনা করি। এই সমালোচনাগুলো আপনাদের নিতে হবে। সমালোচনা কেউ করলে আপনি তারে ধরবেন, মারবেন, কাটবেন। ভাই এটা কোনো গণতন্ত্র না। যেমন এনসিপির পোলাপান কিছু কথাবার্তা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ, আপনারা ধরবেন, মারবেন, চোখ তুলে নিবেন। ভাই এই জায়গা থেকে আপনাদের ফিরে আসতে হবে। অন্যথায়